এক গ্রামে বাস করত এক চাষি। তার দুটি মেয়ে। চাষির প্রথম বউ মারা যাওয়ার পর চাষির দুই মেয়ে অনেক ভেঙে পড়ে। চাষি দুই মেয়ের কষ্ট সহ্য না করতে পেরে মেয়েদের জন্য নতুন মা নিয়ে আসে। কই গো গিন্নি, এদিকে একবার আসো তো। আর আমার মেয়ে দুটো কোথায়? বাজারে ব্যাগ দাও, বাজার থেকে বাজার নিয়ে আসি। আসি গো। আমি জানি না তোমার দুই মেয়ে কোথায়। তোমার দুই মেয়ে কি আমার কথা শোনে? আমি বাবা তোমার দুই মেয়ের কোনো খোঁজ খবর দিতে পারবো না। তুমি তোমার মেয়েদের খোঁজ খবর নাও। নাও তোমার ব্যাগ, বাজারে যাও, তাড়াতাড়ি বাজার করে আনো। বাজার থেকে আজ কটা গলদা চিংড়ি এনো তো। অনেকদিন মন চাইছে চিংড়ি মাছের ভুনা খেতে। তা না হয় চিংড়ি মাছ আনলুম, কিন্তু তুমি যে আমার মেয়েদের খোঁজ খবর নিতে পারবে না, যত্ন নিতে পারবে না, এটা তো মানতে পারলাম না। মা মরা মেয়ে আমার, ওদের মায়ের অভাব পূরণ করার জন্য তোমাকে আমি এই বাড়িতে এনেছি। আর এখন কি না তুমি এ কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার মেয়েদের কোনো যত্ন আত্তি করতে আমি পারবো না, এই আমি বলে দিলুম। এটাই আমার শেষ কথা। যাও তো, এখন অনেক কথা হয়েছে। বাজার করে আনো। বাজার আনলে রান্না চড়াবো, বুঝলে তো? মদন বাজারের ব্যাগটি হাতে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। মদন বউয়ের কথা মতো গলদা চিংড়ি আর অন্যান্য বাজার করে বাড়ি ফেরে। নাও গো গিন্নি, বাজার থেকে ফিরলাম। মজা করে রান্না করো তো, দু মেয়ের সাথে করে মজা করে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। আমি তো দাসী বাদী আসি। আমি ভালো মতো রান্না করে দেব, আর তোমরা দুই মেয়ে বসে বসে গিলবে। এ কথা বলে চাপা বাজার নিয়ে রান্না করা শুরু করে। রান্না শেষ না হতেই দুই মেয়ে খেলা করে বাড়িতে ফেরে। বাবা, তুমি বাড়িতে ফিরেছো? যাক, ভালো হয়েছে। আজকে আমি আর বোন নদীর ধারে খেলতে গিয়েছিলাম। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে। জানো বাবা, আজকে অনেক মজা হয়েছে। বাবা, মা কোথায় গো? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ রে মা, তোদেরকে নিয়ে আমার যত চিন্তা। তোর মা রান্না করছে। কই গো গিন্নি, রান্না কি হলো? মেয়ে দুটোর বড্ড খিদে পেয়েছে। কই দেখি, দুমুটো খেতে দাও তো আমাদের। হ্যাঁ রে মা, খেতে দিয়েছি, খেতে এসো। কে আমাকে উদ্ধার করো। আজকে জন্মের খাওয়ান খাওয়াবো। আজকে তোদের খাওয়ার মজা মিটাবো আমি। এ কথা বলে চাপা সীমা ও রিমার খাবারে বেশি করে ঝাল মিশিয়ে দেয়, আর মদনের খাবার আলাদা রাখে। মদন ও সীমা রিমা খেতে বসে। খাবার মুখে দিতে না দিতেই হঠাৎ করে সীমা আর রিমা চিৎকার করে ওঠে। ও বাবা গো, মুখ চলে গেল। মুখ চলে গেল তো। জল খা, জল খা, জল খা রে মা। কি হলো? খাবার তো অনেক মজা হয়েছে। তোদের দু বোনের কি হলো? বাবা, খাবারে অনেক ঝাল। খাবার মুখে তোলাই যাচ্ছে না। হ্যাঁ বাবা, রিমা ঠিকই বলেছে। মা খাবারে অনেক ঝাল দিয়েছে। এই খাবারটা মুখে দেওয়া যাচ্ছে না। কই রে মা, দেখি। আমার খাবার তো ঠিকই আছে। তোদের খাবার এত ঝাল কোথা থেকে আসলো? হ্যাঁ, তাই তো। এত ঝাল, এত ঝাল খাবার আমি খেতে পারছি না। গিন্নি, এটা কি করে হলো? ওদের খাবারে এত ঝাল কোথা থেকে আসলো? হ্যাঁ, তার মানে তুমি কি বলতে চাও আমি ওদের খাবারে ইচ্ছে করে ঝাল মিশিয়েছি? গিন্নি, আমি মাঠের দিকে যাই। আজকে খেতে অনেক কাজ আছে। মেয়ে দুটোকে দেখে রেখো। এ কথা বলে মদন মাঠের পানে রওনা দেয়। সীমা, সীমা, এদিকে আয়। এই কাপড়গুলো পরিষ্কার করে ধুবি। আর রিমা, তুই কলপারে সব কটা থালা বাসন পরিষ্কার করবি। দেখিস নোংরা যেন না লেগে থাকে। তোদের বাবার সামনে আমাকে যেভাবে দোষী বানিয়েছিস, এটাই তোদের শাস্তি। আর সারাদিন বাড়ির সব কাজ করবি তোরা দুই বোন। সীমা আর রিমা কাজ করতে শুরু করে। অন্যদিকে চাপা চেয়ারে বসে
ভালো ভালো ফলমূল খেতে থাকে। সীমার জামা কাপড় ধোয়া হয়ে গেলে সে সেগুলো মেলে দেয়। অন্যদিকে রিমা থালা বাসন ধুয়ে ঘরে নেবার সময় রিমার হাত থেকে একটা বাসন নিচে পড়ে যায়। আর তখনই চাপা তাড়াতাড়ি করে এসে রিমার চুলগুলো ধরে টানাটানি করতে থাকে। হরাম জাদি, কোনো একটা কাজ ঠিক মতো করতে পারিস না, খালি বসে বসে খেয়ে অন্ন ধ্বংস করছিস। যা, আজকে তোরা দুই বোন বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিনও এই বাড়িতে আসবি না। নিজের মাকে তো খেয়েছিস, এখন কি আমাকে খেতে চাস? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। সীমা রিমা তার সৎ মায়ের কাছ থেকে মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরই বাড়িতে ফিরে আসে মদন। কই গো গিন্নি, হাত পা ধোয়ার একটু জল দাও তো। আজকে মাঠে অনেক খেটেছি, আজকে শরীরটা ভীষণ খারাপ করেছে। আমার মেয়ে দুটো কোথায়? সীমা, ও রিমা, কই রে তোরা মা? জানি না আমি তোমার মেয়ে দুটো কোথায়। তুমি বেরিয়ে পড়ার পরপরই ওরা খেলতে বেরিয়ে গেছে। এখন পর্যন্ত বাড়িতে ফেরার নাম নেই। চিন্তা করো না, ঠিক সময়ে ফিরে আসবে হয়তো। সীমা ও রিমা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে যায়। রাস্তায় তার এক বুড়িমার সাথে দেখা হয়। তোমরা কারা গো বাচ্চা? এ গ্রামে তো দেখি নাই কখনো। তোমরা কোথা থেকে এসেছো বাবা? আসলে বুড়িমা, আমরা পাশের গ্রামে থাকি। আমরা দু বোন। আচ্ছা বুড়িমা, আমাদের কি এই গ্রামে একটা আশ্রয় হবে? আমাদের থাকার মতো জায়গা নেই। আমাদের সৎমা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের কি একটু ঠাঁই হবে এই গ্রামে? চিন্তা করো না তোমরা, আমার তো কেউ নেই চারকোলে। আমি বাড়িতে একাই থাকি। তোমরা চাইলে আমার বাড়িতে আমার সাথে থাকতে পারো গো। দিদি, তুই আর আপত্তি করিস না। চল, বুড়িমার সাথে বুড়িমার বাড়িতে গিয়েই থাকি। ঠিক আছে বোন, চল। তাই হোক বুড়িমা, আমরা তোমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো এখান থেকে। আজ থেকে তোমরা দুজন আমার দুই নাতনি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বুড়িমার সাথে রিমা ও সীমা থাকতে শুরু করে, কিন্তু বুড়িমার সংসারে আয় রোজগার করার মতো কেউ ছিল না। বুড়ি সীমা ও রিমাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় যে কি করে তাদের সংসার চালাবে। দিদি রে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি নদীর ধারে লাউ চাষ করে, তাহলে দুটো পয়সাও তো পাবো। কি বলিস কি দিদি? হ্যাঁ রে বনু, তুই ঠিকই বলেছিস। কিন্তু সেই লাউয়ের চারা কিনতে তো পয়সা লাগবে। আমাদের কাছে তো কোনো পয়সা নেই। কিভাবে লাউয়ের চারা কিনবো বলতো? তোরা চিন্তা করিস না, চল একবার জমিদার বাবুর কাছে গিয়ে আমরা আমাদের সমস্যার কথা জানাই। যদি জমিদার বাবু কোটা পয়সা আমাদেরকে ধার দেয়, তাহলে আমরা সে টাকা দিয়ে লাউয়ের চারা কিনে লাউ চাষ করতে পারবো। শুনেছি নদীর পাড়ে লাউ চাষ নাকি খুব ভালো হয়। আর কোনোভাবে যদি আমরা লাউয়ের ফলন ফলাতে পারি, তাহলে আমাদের সংসার চালাতে আর কোনো চিন্তা করতে হবে না রে বাসা। তাহলে তাই হোক বুড়িমা, আমাদেরকে জমিদার বাড়িতেই নিয়ে চলো। বুড়ি সীমা রিমা মিলে জমিদার বাড়িতে যায়। জমিদার বাবু, ও জমিদার বাবু, বড্ড বিপদে পড়ে এসেছি গো। এখন আপনি ছাড়া যে আমাদের সাহায্য করার আর কেউ নেই। কে কে এসেছো? ও বুড়ি যে, কি হলো আবার তোমার? তোমার আবার কিসের সাহায্য লাগবে? এরা কারা তোমার সাথে বুড়ি? এরা দুজনে আমার নাতনি জমিদার বাবু। আমাদেরকে যদি কিছু পয়সা ধার দিতেন, তাহলে সে টাকা দিয়ে আমরা কটা লাউয়ের চারা কিনে লাউ চাষ করতাম গো। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, দেখছি আমি। এই, কে কোথায় আছিস? বুড়িকে কটা টাকা দিয়ে দে তো। হয়েছে বুড়ি, তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ,
জমিদার বাবু, আপনি অনেক ভালোবান, আপনার মঙ্গল হোক। তাহলে জমিদার বাবু, এখন আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসো আর ভালো বীজ কিনে চাষ করো। আমাকে কিন্তু বলতে ভুলো না কখন কি লাগবে তোমার। আগে জমিদার বাবু। বুড়ি ও বুড়ির নাতনিদেরকে নিয়ে চলে যায় আর বাজার থেকে কিছু লাউয়ের চারা কিনে নিয়ে আসে। দিদি, লাউয়ের চারাগুলো দেখতে কি সুন্দর। দিদি, হাত চালিয়ে লাগা, না হলে কখন যেন নদীর জল উপরে উঠে আসে। হ্যাঁ রে বনু, ঠিকই বলেছিস, তুইও হাত চালিয়ে লাগা। আবার এখানে তো বেড়াও দিতে হবে, না হলে তো পোকামাকড় পশু পাখি এই গাছগুলো খেয়ে ফেলবে। না রে দিদি, পোকামাকড় পশু পাখিতে খাবে না। দেখবি নদীর জলে পোকামাকড় ভেসে চলে যাবে। আমাদের লাউ গাছে আলাদা করে কোনো যত্নই নিতে হবে না। তাহলে তো ভালোই হলো, নদীর পাড়ে গাছগুলো ভালোই থাকবে। এরপর কেটে যায় কয়েক মাস। লাউ গাছগুলো বেশ বড় হয়ে যায়। শুধু তাই নয়, লাউ গাছে বড় বড় কচি লাউ মাচায় ঝুলতে থাকে। বাবা, বুড়ি, তোমার নাতিরা অনেক গুণী। তোমার হাইব্রিড জাতের লাউ গাছ বেশ ভালো ফলন হয়েছে। নদীর মধ্যে যে এত ভালো হাইব্রিড জাতের লাউ চাষ করা যায়, এটা আমার কল্পনাতেও ছিল না। দেখে আমার অনেক ভালো লাগছে, প্রাণটা জুড়িয়ে গেল। তোমার নাতনিরা আমার গ্রামের মুখ উজ্জ্বল করবে। তোমার নাতনিদের দেখে গ্রামের আর 5টা মেয়ে মানুষ গ্রামের লাউ চাষ করার উদ্যোগ নেবে। আগে জমিদার বাবু, সবই আমার ছোট নাতনিদের জন্যই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সারা গ্রাম জুড়ে হাইব্রিড জাতের লাউ চাষ হোক, বিক্রি করার দায়িত্ব আমার। এভাবে সীমা আর রিমা সেই বুড়ির সাথে ভালোভাবে চলতে থাকে। ওদিকে সীমার বাবা এই সব কিছু জানতে পারে আর জানতে পেরে তার বউকে বাড়ি থেকে বের করে দেয়। এবং সেই বুড়িকে সহ সীমা আর রিমাকে নিয়ে বাড়িতে তোলে। বুড়িমার তো চার কোলে কেউ নেই। বুড়িমা আমাদের সাথে থাকলে আমাদের ভালোই হবে। হ্যাঁ বাবা, আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকবো। আমরা যদি বুড়িমা এখানে নিয়ে থাকি, তাহলে বুড়িমারও কোনো কষ্ট হবে না, আর আমাদেরকেও তোমাকে ছাড়া থাকতে হবে না বাবা। এরপর সীমা রিমা বুড়িমাকে নিয়ে তাদের বাড়িতে থাকতে শুরু করে আর রোজ গিয়ে সেই নদীর পাড়ে লাউ চাষ করত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।